অলরেডি আমাদের মাঝে প্রায় 563 জন পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করে ফেলছে। ইতিমধ্যে প্রায় হয়ে যাবে, প্রায় 600 প্লাস হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমি, যারা জয়েন করছেন সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি যদি বের হয়ে যান তাহলে হতে পারে আপনি আজকে সাকসেস হওয়ার যে একটা প্ল্যান, একটা ডিসিশন আপনি মিস করবেন। হতে পারে এই সেশনে অনেকজন আছেন যারা অনেক সেক্টর থেকে জয়েন করেছেন, কেউ জব সেক্টর থেকে জয়েন করেছেন, কেউ স্টুডেন্ট আছেন, এক একজন এক এক সেক্টর থেকে আজকে আপনারা এই সেশনে জয়েন করছেন। তাহলে আমরা সকলেই একটা প্ল্যান নিয়ে কি এখানে যুক্ত হয়েছি, যে প্ল্যানটা, যে আমরা সবাই কি সফল হতে চাই, আমরা সবাই আমাদের ক্যারিয়ারে একটা পরিবর্তন নিয়ে আসতে চাই। যে পরিবর্তনটা আনার জন্য সঠিক একটা কি প্ল্যাটফর্ম, সঠিক একটা প্রসেসের প্রয়োজন। যে প্রসেস, যে প্ল্যাটফর্ম আজকে আমাদের সকলকে সফল করেছে। এবং এখানে আমাদের যে আজকে যিনি ট্রেনার, তিনিও ফরএভার লিভিং এর একজন সিনিয়র ম্যানেজার, যার হাত ধরে অসংখ্য ব্যক্তি এখানে সফল হয়েছে। যে গাইডলাইন গুলো তারা পেয়েছিল, যারা সফল হয়েছে, আজকে সেম গাইডলাইন আপনারা পেতে যাচ্ছেন। এই জন্য আমি সকলের উদ্দেশ্যে আবারও বলতেছি, আমরা কেউ বের হবো না, আমরা সকলেই শুরু থেকে শেষ অবধি থাকবো। যদি নেটওয়ার্কের প্রবলেমের জন্য যদি আপনি এই সেশন থেকে বের হয়ে যান, এখানে আবার জয়েন করবেন। যাক, অলরেডি 9টা 40 বেজে গেছে, আমি চলে যাচ্ছি আমার প্রিয় ট্রেনার, আমার প্রিয় মেন্টর আমিনুল হাসান আরিফ বসের কাছে। বস প্লিজ, আপনি আজকের সেশনের স্লাইডটা কন্টিনিউ করে, প্লিজ আপনার ভয়েসটা কন্টিনিউ করে প্লিজ কন্টিনিউ করতে পারেন বস। ওকে, my sound clear? জি বস, আপনার সাউন্ড ক্লিয়ার। ওকে, আসসালামু আলাইকুম অল পার্টিসিপেন্ট। আশা করি সবাই ভালো আছেন। ধন্যবাদ জানাই আমাদের হোস্ট মনু হোসেনকে উচ্চমাত্রার হোস্টিং করার জন্য, এবং যারা আমার সাথে জয়েন করছেন অলরেডি, আশা করি আপনারা প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবেন। আর যদি মনে হয় যে আপনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না, তাহলে আপনার এই পার্টিসিপেন্টে থাকার দরকার নেই, টিমে থাকার দরকার নেই। কেন? কারণ কোনো বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত না থাকলে, না বুঝলে কখনোই কোনো কিছু বোঝা যায় না। আপনি যদি বীজগণিতের সূত্র বুঝতে যান, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, হ্যাঁ, এ স্কয়ার প্লাস 2ab, বুঝছি, এই বলে যদি আপনি চলে যান, কি হবে? প্লাস বি স্কয়ার আপনি কিন্তু আর জানলেন না, অথবা এটা জানলেন যে একটা সূত্র শিখলেন আপনি, শেখার পর ভাবলেন মনে হয় সব অঙ্ক হয়ে যাবে, কিন্তু আরো যে সূত্র আছে, একই ফর্মুলায় যে আরো অনেক কিছু আছে, এটা কিন্তু আপনি জানলেন না। তখন অন্য ফর্মুলায় যদি অঙ্ক আসে আর কিন্তু করতে পারবেন না। সো বীজগণিত করতে গেলে যেমন কি করায়, প্রথম 15 দিন বা 1 মাস শুধু সূত্রই মুখস্থ করায়, তেমনি ফরেন বিজনেসে কাজ করতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে জানতে হবে, ক্লিয়ার হতে হবে। আর ক্লিয়ার হতে পারলেই আপনার কাজ শুরু করতে পারবেন এবং কি আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। যাক, আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। তো যারা বুঝবেন তারা তো শেষ পর্যন্ত থাকবেন, আর যারা বুঝবেন না এখনই বের হয়ে যাবেন। কারণ আমাদের কোয়ালিটি দরকার, কোয়ান্টিটি দরকার নেই। ঠিক আছে, জনসংখ্যা বেশি দরকার নেই। ঠিক আছে, আমাদের জনসম্পদ দরকার। ওকে, যাক, আমি আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, যে আমরা যারা আছি প্রত্যেকেই দুনিয়ায় বেঁচে থাকতে হলে, জীবিকা নির্বাহ করতে হলে আমাদের কিছু না কিছু করতে হবে। মানে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে আমরা যে লেখাপড়া যে করি, এটা কেন করি? তারপরে আমরা যে জব করি, জব আমরা কেন করি? আবার আমরা বিজনেস করতেছি, এই বিজনেস কেন করি? আবার অনেকে বিদেশ চলে যাই, দেশের বাইরে আমরা আছি, কি করতে গেছি, কেন গেছি আমরা? সবকিছুর অ্যান্সার কি? একটাই, সবারই জানা, সেটা হলো কি, উদ্দেশ্য একটা, ইনকাম। আমি লেখাপড়া করতেছি কেন? ইনকামের জন্য। আমি জব করতেছি কেন? ইনকামের জন্য। আমি বিজনেস কেন করতেছি? ইনকামের জন্য।
আপনি দেশের বাইরে কেন যাচ্ছেন? বাবা মা সবাইকে ছেড়ে ইনকামের জন্য। তাহলে আমরা যে ট্রাভেলিং পড়াতে আসছি, এই কোম্পানিতে কাজ করতে আসছি এর জন্য, ইনকামের জন্য, নাকি? কিন্তু আমরা যে কোনো কাজে অনায়াসে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারি, কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং বা ট্রাভেলিং পড়াতে আসলে আমরা কি সিদ্ধান্ত সহজে নিতে পারি না, সিদ্ধান্তহীনতায় ভুগি। আজকে আপনারা কিভাবে সিদ্ধান্ত নেবেন, এখানে সিদ্ধান্ত নিলে আসলে কি পাবেন, এবং আমি কিভাবে সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার অবস্থান কিভাবে উন্নত হলো, কিভাবে জীবন পরিবর্তন হয়ে গেল, এই সকল বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো। তো আপনারা তো আমার সাথে আছেন নাকি? আপনারা যারা জয়েন করছেন প্রত্যেকের যে গ্রুপ থেকে লিঙ্ক পাইছেন সেই গ্রুপে জানাই দেন যে ইয়েস আমি আছি শেষ পর্যন্ত, এটা লিখে দেন, অথবা আমি আছি, অথবা ইয়েস লিখেন। ওকে, তাহলে আমরা বুঝবো যে আপনারা আসলে শুনতেছেন কিনা। কারণ অনেকে না শুনে না বুঝে শুধু বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি, সব বুঝছি, হ্যাঁ হয়েছে হয়েছে। তারপরে যখন সে কাজ করতে যায়, আর আমরা জানি তো কাজ শিখে ফেলছেন আপনি, কাজ করতে গিয়ে কি আর কাজ করতে পারে না। আর এবার কাজ শিখলে না কাজ করা যাবে, নয়তো কেমনে হবে? তখন কিন্তু আমাদের সময় নষ্ট হয়ে যায়। আপনি কাজ করলেন না, আপনার সমস্যা নাই, আপনি অন্য কিছু করতে পারবেন। কিন্তু ভাই আমি এখানে আছি, আমার প্রফেশন এটা, কিন্তু আপনি কি এসে আমার সময়টা নষ্ট করে দিয়ে গেলেন। যাই হোক, তো আমি শুরু করতেছি। আমাকে সবাই চেনেন, আমার নাম আমি হলেন আরিফ, আমার হোম টাউন দিনাজপুর। আমি বর্তমানে আছি ঢাকা ফার্মগেট। ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে আমি চলে যাব ঢাকা মেডিকেল ওই সাইডে। যেহেতু ভাইটা ভাড়াটি এখনো নিজস্ব স্থায়ী বাসা হয়নি ঢাকায়, এই জন্য বাসা চেঞ্জের মধ্যে আছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই, হয়তো 2025 সালের মধ্যেই ঢাকায় আর কি থাকার জন্য একটা জায়গা হয়ে যাবে নিজস্ব। হয় দোয়া করবেন আমার জন্য। এবং আমি ফার্মালিং প্রোডাক্টসে এই কোম্পানিতে মার্কেটিং প্ল্যান অনুযায়ী একজন সিনিয়র ম্যানেজার। আমার মার্কেটিং প্ল্যান এর লেখা নাই, যারা যে মার্কেটিং প্ল্যান আপনি দেখছেন তার একটু উপরে। ওকে, আমরা শুরু করি। ঠিক আছে, প্রথমেই যে কথা দিয়ে আমি শুরু করতে চাই যে আমাদের কি এটা, আমাদের যে ইন্ডাস্ট্রিটা নেটওয়ার্ক মার্কেটিং উইথ হেলথ অ্যান্ড ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি সুস্থ থাকে ভালো থাকে কাজ করে, এটা অবশ্যই এই টপিকের মধ্যে পড়ে না ডিসিশন মেইনটেনিং এ, কিন্তু আমি যে সিদ্ধান্ত নিলাম কেন, এইটা এখানে চলে আসে। তো দেখেন, আমি ছোটবেলা থেকেই বাসার বাইরে থাকি, ক্লাস 9 থেকে, প্রায় সেই 2010 সাল থেকে, 2009-10 সাল থেকে আমি আর বাসার বাইরে, সো বাইরে বাইরে থাকি, মেসে খাবার খাই, বাইরে হোটেলে খাবার খাই। আর আবার আমার ভাজা পোড়া সবসময় পছন্দ ছিল। সেরকম খেতে 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 আমার 2013 সালে গিয়ে এসএসসি পাস করার পর যখন আমি ডিপ্লোমায় যাই, তখন দেখা গেছে যে আরো এমন অবস্থা ছিল যে 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 ম্যাচে ছিলাম আমি, সেই ম্যাচে কি সকালের খাবার ছিল না, বা সকালের খাবার দিলেও শুধু ভর্তা আর ভাত দিত, সেটা আমি খাইতে পারতাম না। সেক্ষেত্রে আমি কি করতাম, সিঙ্গারা খাইতাম। পাশে তখন সিঙ্গারা ছিল, প্রতিদিন কি 4টা 5টা করে সিঙ্গারা খাইতাম, আমার খুবই পছন্দ ছিল। তো এরকম কি বিভিন্ন অনিয়ম, রাত জাগা, খাওয়া দাওয়ার সমস্যা, এইসব কারণে আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ কি, গ্যাস্ট্রিক আমার হয়ে যায়। তো গ্যাস্ট্রিকটা আমি কি ওইভাবে ওষুধ খাই, ওইভাবে আমি গুরুত্ব দিই না, খালি কোনো রকম একটা ওষুধ খাচ্ছি বা ওই যে সিরাপ দেয়। তো এরকম হতে হতে এরকম সহ্য করি যে ঠিক হবে ঠিক হবে, হতে হতে আমার কি 6 মাস বা 8 মাস যখন চলে হয়ে যায় এরকম গ্যাস্ট্রিক সমস্যার ভুগতে থাকি, ডক্টর দেখাই না, ভালো ওষুধও খাই না, আমার কি অবস্থা খারাপ হয়ে যায়। আমার কি হজম শক্তি নষ্ট হয়ে যায়, যে আমি যা খাই হজম হয় না। যদি এখন জোর করে একটু খাই বমি হয়ে যায়। আবার কি, আর টয়লেট ঠিক মতো হয় না কখনো, মানে খোলাখুলি বলে এই বিষয়টা, কখনো কি টাইট হয়, কখনো কি ঢিল, এরকম একটা অবস্থা। তো আমি তো পড়ে গেলাম মহাবিপদে। আবার লেখা পড়তে বসলে মাথা হয়ে যায় গরম। এরকম তারপরেও কি ওইভাবে চললো।
ডক্টরের কাছে দেখাইছে, এমনি ছোট মোটো ডক্টরের কাছে ওষুধ দিছে, খাচ্ছি, কিন্তু সমস্যা সমাধান হয় না। পরে দেখা গেছে এমন একটা অবস্থা হইলো, না না খাইতে খাইতে শরীর স্বাস্থ্য শুকায় এমন অবস্থা হয়েছে, এনার্জি তো ফল হয়েছেই। হতে হতে একদিন এমন হলো যে আমার হাত দুইটা হাত আছে, আপনা আপনি গিয়ে উপরে উঠে যায়, অবস্থা খারাপ। ধীরে ধীরে কি ব্যথাটা বাড়তে থাকলো। তখন আমার, আপনারা সবাই চেনেন রাসেল আহমেদ যে ম্যানেজার, সে আমার রুমমেট ছিল, ফ্রেন্ড। তখন কি কোনো কিছু না ভেবে সে কি ডক্টরের কাছে নিয়ে গেল, ডক্টরের কাছে নিয়ে যায় তো সেম অবস্থা। পরে গেলাম হলো হসপিটালে পাঠিয়ে দিল ডক্টর, দেখানো হবে না হসপিটালে গিয়ে। তো আমি সেই রাত আমার কেমনে গেছে আমি যাই না, জীবনে প্রথম হসপিটালে যাওয়া, আর এর আগে কখনো আমি যাইনি। তো ওই যে ডক্টরের কাছে গিয়ে ধরা পড়লো কি আইবিএস। তখন কি ডক্টর ওষুধ দিল, প্রেসক্রাইব করলো। ডক্টরের কাছে ওষুধ খেয়ে ভালো থাকি, যতদিন ওষুধ খেয়ে ততদিন ভালো থাকি। এরপরে এরকম চলতে চলতে আছে। তারপরে আসলাম, ঢাকাতে আসলাম, ডিপ্লোমা শেষ হয়ে গেল। ঢাকায় আসার পর তো আরো অবস্থা খারাপ, পানির সমস্যা, এটা ওটা আরো কি সমস্যা, একটু মানে হালকা দমেছিল। ঢাকায় এসে আবার সেম অবস্থা শুরু হয়ে গেল। ঠিক আছে। তো এভাবে দেখা গেছে 8-9 মাস চলে গেল ঢাকা শহরে। পরে 8 মাস ঢাকা শহরে আসার 8 থেকে 9 মাস পর আমি সন্ধান পাই এই ফাইবার লিঙ্ক প্রোডাক্টসের। অবশ্য উদ্দেশ্য সুস্থতার জন্য না, উদ্দেশ্য ছিল ইনকামের উদ্দেশ্য, যে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম কিছু করা। কিন্তু আসার পর আমি খাইলাম ফাইবার প্রোডাক্টস। দেখ, সেই ফাইবার প্রোডাক্টস খাওয়ার পর থেকে আল্লাহর রহমতে লাস্ট 4 বছর ধরে আমার গ্যাস্ট্রিক দূরে থাকলো, আমার জ্বর সর্দি হয় না, হলেও সিজনাল, এটা কি ওষুধ খেতে হয় না। দেখা গেছে সকালে হলো রাতে ঠিক আছে, রাতে হলো সকাল ঠিক আছে। ঠিক আছে। যখনই আমার কি এই অসুস্থতা যখন ঠিক হয়ে গেল, আমার আইবিএসটা ঠিক হয়ে গেল, তখনই কিন্তু আমি মেইন সিদ্ধান্ত নেই। এর আগে কাজ করছি, কাজ টুকটাক আসতে দিতাম, কিন্তু যখনই দেখলাম যে না, আমার প্রোডাক্ট কাজে দিয়ে দিল, তার মানে কি এই কোম্পানিতে কাজ করা যায়। যেহেতু বিজনেস করতে কি লাগে, প্রোডাক্ট লাগে, তাহলে প্রোডাক্ট আমার কি কার্যকর প্রোডাক্ট, আমার অন্য প্রোডাক্ট দরকার নাই। আমি যদি বাংলাদেশে এখন 90% লোক গ্যাস্ট্রিক সমস্যা ভুগতেছে, তাহলে তাদের কাছে যদি আমি শেয়ার করতে পারি, তাহলে আমার বিজনেস কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো এই চিন্তা করলে পরে কিন্তু আমি শুরু করলাম। ঠিক আছে। তো এখন এখানে আমরা যারা আছি মোটামুটি কি প্রত্যেকে আমরা সুস্থ, আর যে সুস্থ সেই কি সফল। পৃথিবীতে সেই ব্যক্তি সফল যে সুস্থ থাকতে পারে। আর সুস্থতা কি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত। আপনি যে সুস্থতার আসলে গুরুত্বটা কতটুকু আপনি যখন অসুস্থ হবেন তখন বুঝবেন। ওকে। তাহলে যেহেতু কি আমরা সবাই সুস্থ, তার মানে আমরা সফল। তাহলে এই সফল জীবনে মানুষের কিছু চাওয়া থাকে। হোয়াট আর দ্য ডিজায়ার্স অফ এ সাকসেসফুল লাইফ? আমরা সফল জীবনে চাওয়াগুলা কি, সফল জীবনে কিছু চাওয়া থাকে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। মোর আর্ন। হ্যাঁ, আমরা প্রত্যেকেই কি কিছু না কিছু করি, কিছু কোনো না কোনো ভাবে আয় করে থাকি। তারপরেও আমরা কি তার পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করতে চাই। যার 10,000 টাকা ইনকাম করে সে চায় আরো 10,000 হোক। যার 50,000 ইনকাম সে চায় 1 লাখ ইনকাম করতে, যার 1 লাখ ইনকাম সে চায় 1.5 লাখ, যার 1 কোটি টাকা ইনকাম সে চায় কি আরো কোটিপতি হইতে। যে বিলিয়ন ডলারের মালিক সে কি হতে চায় টপ লেভেলে যেতে, নাম্বার 1 পজিশনে যেতে। ঠিক আছে না, সবাই কিন্তু বেশি আয় চায় তার জায়গা থেকে, এটা চাওয়া থাকে। এরপর কি ফিনান্সিয়াল ফ্রিডম, আর্থিক স্বাধীনতা। সবাই কিন্তু চায় আর্থিক স্বাধীনতা, যে আমি যদি নিজের ইচ্ছে মতো ঘুরতে খাইতে খাইতে পারতাম, আমার যদি হিসাব না করা লাগতো, মানে হিসাববিহীন বেহিসাব যে খরচটা। আজকে মনে করেন যে আপনার আইফোন 15 প্রো ম্যাক্স বের হলো, আমার কাছে আইফোন কি 14 প্রো ম্যাক্স আছে, আমি গিয়ে থাকা সত্ত্বেও কি আমি গিয়ে 15 প্রো ম্যাক্স আমি নিলাম। এটাকে বলা কি ফিনান্সিয়াল ফ্রিডম, আর্থিক স্বাধীনতা। আমার কি পোশাক আশাক সব ঠিক আছে, ওকে আছে, যা আছে এটা পরে কি আমি যদি দেখা গেছে আমার কথা যদি বলি, আমি যদি যে পোশাক আশাক আছে, আমি যদি 2 মাস যদি না ধুয়ে যদি 2 মাস যদি আমি পরি, তাহলে আমার কি মানে 2 মাস আমি পরতে পারবো না ধুয়ে। মানে মানে পরবো মলা হবে, পরে মলা হবে, এবার 2 মাস চলে যাবে, 2 মাস পরে গিয়ে ধুইতে হবে। কিন্তু এরকম অবস্থা থাকার পরেও কি আমি কি আরো গিয়ে কিনতেছি। এটাই বলে কি ফিনান্সিয়াল ফ্রিডম। যখন মন চাইলো কি আমার আজকে কি খাইতে মন যাচ্ছে,
যে আজকে হান্ডি বিফ খাইতে মন যাচ্ছে, চলে গেলাম কোথায় মিরপুরে। আজকে আমার কাবাব খাইতে মন যাচ্ছে, কাবাব চালে কোথায় ভালো, চলে গেলাম কোথায়, পুরান ঢাকায়। বিরিয়ানি খাইতে মন যাচ্ছে, চলে গেলাম কোথায়, বিরিয়ানি ঢাকায়, পুরান ঢাকায়। আবার কি কাচ্চি খাইতে মন যাচ্ছে, তাহলে কাচ্চির জন্য সেরা কোথায়, সুলতান বা কাচ্চি ভাই। আমি সরাসরি চলে গেলাম, চিন্তা করতে হলো না যে টাকা আছে নাকি নাই, মানি ব্যাগ দেখি হাতায়। ঠিক আছে, সবাই এটা কিন্তু চায় সবার লাইফ এরকম হোক, এবং কি সবাই চায় নিজস্ব বিজনেস। হ্যাঁ, কারণ কেউ কখনো কারো অধীনে থাকতে চায় না, সবাই নিজস্ব একটা বিজনেস চায়। এরপরে কি চায়, ওভারসিজ ভ্যাকেশন, অবকাশ যাপন। সবাই চায় কি কি? ঘুরতে ফিরতে, ফ্যামিলিকে সময় দিতে। কিন্তু বর্তমান এটা কিন্তু হয়ে ওঠে না। টাকা পয়সা থাকলেও, যে আপনার হয়তো বাবার টাকা পয়সা আছে, ফ্রিডম আছে, ফিনান্সিয়াল ফ্রিডম, সেটা কিন্তু আপনার সময় নেই, আপনি চাইলেও যেতে পারতেছেন না। ঠিক আছে, এরপরে আরো বেশ মানুষ কি চায়, পার্সোনালি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে। সবাই চায় মানুষ তাকে সম্মান করুক, রেসপেক্ট জানাক। ঠিক আছে না, এখন বর্তমান ট্রেনিং চলতেছে। আগে কি ছিল, হলো আগে কি হতো, সিগনেচার নিত, ঠিক আছে, অটোগ্রাফ, অটোগ্রাফ নিত। কিন্তু এখন অটোগ্রাফ না, এখন ফটোগ্রাফ। সবাই চায় যে সবাই আমার সাথে পিক তুলুক। ঠিক আছে, সেলিব্রিটি সেলিব্রিটি ভাব এটা সবাই নিতে চায় ব্যক্তিদের বিকাশ ঘটাতে, বা তাকে সালাম জানাক, শ্রদ্ধা জানাক, বা তাকে দেখে কেউ দাঁড়িয়ে যাক। এটা কিন্তু সবাই চাইলে চাওয়া থাকে মানুষের জীবনে। এবং হেল্পিং আদার্স, যখন মানুষের টাকা পয়সা ধন সম্পদ সবকিছু হয়ে যায়, রেসপেক্ট সবকিছু হয়ে যায়, তখন মানুষ কি চায়, অন্যকে সহযোগিতা করতে। যে গরিব দুঃখী আছে তাদের সহযোগিতা করতে পারতাম। ঠিক আছে, তারপর বৃদ্ধাশ্রম আমি করে দিতে পারতাম। অনেক রাস্তাঘাটে শুয়ে থাকে, তাদের জন্য আমি একটা আশ্রয় তৈরি করে দিতে পারতাম, অনাথ আশ্রম করতে পারতাম। সবাই কিন্তু এটা চায়। এরপর রিটায়ারমেন্ট, এবং সবাই চায় যে অবসরে যেতে। এখন বলতে পারে যে, আপনারা অনেকে বলতে পারেন যে রিটায়ারমেন্ট, অবসরে চলে যাবো, এটা আমার চাওয়া হয় নাকি, এটা তো মানুষ পাবেই নর্মালি, বয়স হয়ে গেলে রিটায়ার চলে যাবে। কিন্তু ভাই, বর্তমান বাংলাদেশে বা বর্তমান বিশ্বে রিটায়ারমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, এরকম দেখবেন চুলদারি পেয়ে গেছে, এরকম কিছু ব্যক্তি আছে যারা এখন রিক্সা চালাচ্ছে, আপনার আশেপাশে দেখবেন কাজ করতেছে, পরিশ্রম করতেছে। আর অনেকে কি সরকারি জব করে রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছে 15 বছর, 53 বছর, 55 বছরে বয়সে। দেখবেন যে তার কি সন্তানের এখন বিয়ে হয়নি, তার মেয়ে এখনো লেখাপড়া করতেছে। তাহলে তার কি ওই পেনশনের টাকা দিয়ে কিন্তু চলে না, তাকে আবার নতুন করে কোনো কিছু করতে হয়। বিদেশে যাচ্ছে ইনকাম করতে, 10, 15 লাখ, 20 লাখ টাকা ইনকাম করে নিয়ে আসতেছে, এসে কি বসে বসে খাইলে তো টিকবে না, আবার কি তাকে নতুন করে একটু শুরু করতে হচ্ছে। তাহলে কি অবসর নেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। এটাও কি মানুষের চাওয়া চাওয়া হয়ে গেছে। যদি আমি ভাই অবসর নিতে, অবসর যেতে পারতাম সঠিক সঠিক বয়সে, সঠিক সময়। এবং লিভিং প্রপার্টিস, সম্পত্তি রেখে যাওয়া। এবং কি সবাই কি চায়, সন্তানদের জন্য সম্পত্তি রেখে যেত, বা একটা এমন কিছু করে যেতে যেন সবাই কি এটা কয়েক যুগ বা কয়েকদিন, কয়েক বছর আমার কি এটা যেন থাকে। নয়তো মানুষ কি ওই দেখা গেছে যে ভুলে যায়। ঠিক না, মারা গেলে 1, 2 বছর, 5 বছর, 10 বছর পর সব ভুলে যায়, তাকে কেউ মনে রাখে না। সেটাও কি মনে রাখা যেতে যাবে, এরকম কিছু সম্পত্তি কিন্তু রেখে যেতে চাই। যাক, এই এতক্ষণ থেকে আমি যে চাওয়াগুলোর কথা বললাম, এই চাওয়াগুলো পূরণ করতে চাইলে একটা বিষয় লাগবে, একটা জিনিসই লাগবে, সেটা হলো কি টাকা, মানি লাগবে। আর টাকা আসবে কিভাবে, ইনকামের মাধ্যমে, আয়ের মাধ্যমে। ঠিক না, যেটা আমরা লেখাপড়া করতেছি, জব করতেছি, বিজনেস করতেছি, বিদেশে যাচ্ছি, সবকিছু নেই, উদ্দেশ্য তো একটাই, ইনকাম। ঠিক না, তাহলে আমরা একটু দেখি আমরা ইনকাম কিভাবে করতে পারি। সব টাইপস অফ ইনকাম, আমরা ইনকাম কি দুই ভাবে ইনকাম করে থাকে, একটা হলো অ্যাক্টিভ ইনকাম, একটা প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো অস্থায়ী ইনকাম, আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা নেই। যতদিন আপনি কাজ করবেন অ্যাক্টিভ, ততদিন কি আপনার ইনকাম আসবে, কাজ বন্ধ ইনকাম বন্ধ, অ্যাক্টিভ ইনকাম যারা করেন। আর প্যাসিভ ইনকামটা কি, যে আপনি একটা সিস্টেম ক্রিয়েট করলেন, বা একটা সময় একটা জায়গায় কাজ করলেন, কাজ করার পর আপনি কাজ বন্ধ করে দিলে আপনার ইনকাম হবে না, বন্ধ হবে না। কাজ বন্ধ করলে ইনকাম বন্ধ হবে না, এটা হলো কি স্থায়ী ইনকাম। যাকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কারণ দেখেন, পৃথিবীতে অ্যাক্টিভ ইনকাম করার করে থাকে। নাম্বার 1 যারা জব হোল্ডার, যেমন চাকরিজীবী,
সে 30 দিন জব করতেছে, জব সে বেতন পাচ্ছে। 30 দিন অফিস করে বেতন পাওয়ার পর পরের মাসে যদি অফিসে না যায়, তার কিন্তু আর ইনকাম আসবে না। দেখা গেছে একজন জব হোল্ডার 20 বছর জব করলো, 20 বছর পরে গিয়ে যদি অফিসে না যায়, জব না থাকে, তার কিন্তু ইনকাম আসবে না। 20 বছর পরে গিয়েও কি শেষ না। এটা কি যতদিন কাজ ততদিন ইনকাম, কাজ বন্ধ ইনকাম হবে না। এরপরে আরো কারা অ্যাক্টিভ ইনকাম করে থাকে, যারা ওয়ার্কার্স, যেমন এক রিক্সাওয়ালা, শ্রমিক। রিক্সাওয়ালা যে রিক্সা চালায় তার ইনকাম আসবে, রিক্সা চালানো বন্ধ ইনকাম হবে। যত রিক্সা চালাবে তত তার ইনকাম আসবে। এবং প্রফেশনাল যারা পেশাজীবী আছে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল। একজন ডক্টর সে এমবিবিএস পাস করে বসে থাকলে তার ইনকাম আসবে না। কি করতে হবে? তাকে চেম্বারে বসতে হবে, চেম্বার দিতে হবে, নয়তো হসপিটালে জব করতে হবে। এখন দেখা গেছে একজন ডক্টর 10 বছর কি সুনামের সহিত, দক্ষতার সহিত মানুষকে প্রেসক্রাইব করে দিল, করে গেল, নাম করে ডক্টর হয়ে গেল। এখন এই ডক্টর যদি প্রেসক্রাইব না করে, যদি রোগী না দেখে, চেম্বারে যদি না বসে, হসপিটালে জব না করে, তার কি কোনো ইনকাম আসবে না? কিন্তু যতদিন সে কাজ করবে ততদিন ইনকাম, কাজ তার বন্ধ, ইনকাম বন্ধ। ওকে, এরপরে আরো কারা ডক্টর, এরপর ইঞ্জিনিয়ার, তারপরে উকিল, সেম। এরপরে আরো কারা অ্যাক্টিভ ইনকাম করে থাকে, যারা স্মল বিজনেস করে, যেমন ক্ষুদ্র বিজনেস, যেমন মুদির দোকানদার, শোরুমের মালিক, কাপড়ের দোকানদার। এরা যদি দোকান খোলে তাহলে তো সেল হবে, দোকান খোলা না খুললে সেল হবে, দোকান বন্ধ, সেল বন্ধ, ইনকাম বন্ধ। ছেলের সারা জীবন তাই করে যেতে হবে, দোকান বন্ধ করলে কিন্তু তার কোনো ইনকাম আসবে না। এবং কি যারা ফ্রিল্যান্সিং করে, অবশ্যই ফ্রিল্যান্সিং জবের চেয়ে ভালো। ফ্রিল্যান্সিং এর মধ্যে সেম অ্যাক্টিভ ইনকাম, যে কাজ যদি পায় এবং রাত জাগে, রাত জেগে কাজ করলে তার ইনকাম আসবে, রাত জাগা বন্ধ, কাজ বন্ধ, ইনকাম বন্ধ। ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভ ইনকাম। এবং পৃথিবীতে অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভরশীল 95% লোক। আমরা যারা আছি এখানে, এখানে কিন্তু প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ ইনকাম করি, অ্যাক্টিভ ইনকাম খুঁজতেছি, অ্যাক্টিভ ইনকামের উপরে বেঁচে আছে। কি করো? তুমি লেখাপড়া করো, জব করো, নয়তো কি ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, বিল হও, নয়তো কি সব যদি না পারো, লেখাপড়া না পারো, তুমি কি করো? একটা ক্ষুদ্র ব্যবসা করো, ঠিক না? অথবা কি একটু যদি আধুনিক হয়, সে কি করো? জব ফ্রিল্যান্সিং করো। আমরা এটার মধ্যে আছি। এবং তাহলে প্যাসিভ ইনকাম কারা করে থাকে, বা প্যাসিভ ইনকাম আসলে কি? প্যাসিভ ইনকাম করে থাকে নাম্বার ওয়ান, হোমওনার, বাড়িওয়ালা। যারা একজন বাড়িওয়ালা, সে বাড়ি কবে তৈরি করছে? একবারই, কিন্তু বারবার সে ইনকাম পাচ্ছে, প্রতি মাসে কিন্তু ইনকাম পাচ্ছে, একবারই তৈরি করতে হচ্ছে, বারবার পাচ্ছে। এরপরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সে একটা শিল্পপতি, সে একটা ফ্যাক্টরির মালিক, সে ফ্যাক্টরি তৈরি করছে, একটা কোম্পানি তৈরি করছে, তার কাজ চলতেছে, কাজ করতে থাকে এমপ্লয়িরা, কিন্তু সে বসে বসে ইনকাম পাচ্ছে। সে হয়তো 2-4 বছর, 5 বছর কষ্ট করে একটা ফ্যাক্টরি মালিক হয়ে গেছে। ঠিক আছে, কাজ করতেছে একবার, ইনকাম পাচ্ছে বারবার। এরপরে যারা রাইটার, সিঙ্গার, যারা একজন কবি, গায়ক, এরা কি একজন কবি একটা কবিতার বই লিখতেছে, যতবার ছাপানো হচ্ছে তার ইনকাম আসতেছে। তারপর একজন সিঙ্গার, তো যত ভিউ আসতেছে, যত ক্যাসেট সেল হচ্ছে, তার ইনকাম কিন্তু আসতেছে, একবার গাইছে ইনকাম পাচ্ছে বারবার। এরপরে আরো কার কাছে ইনকাম করে থাকে, যারা সফটওয়্যার তৈরি করে, যেমন এই যে জুম, গুগল, ইউটিউব, ফেসবুক তৈরি করছে কারো একবার, কিন্তু প্রত্যেক সেন্টার সেন্টারে কোটি কোটি টাকা সারা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই পৃথিবীতে প্যাসিভ ইনকাম করে থাকে মাত্র 95% লোক, সরি 5% লোক। অ্যাক্টিভ ইনকাম করে 95% লোক, 95% লোক, আর প্যাসিভ ইনকাম করে মাত্র 5%, 5% লোক। এবং পৃথিবীতে যত সম্পদ আছে, তার অর্ধেক সম্পদ হলো যারা প্যাসিভ ইনকাম করে তাদের কাছে, আর অর্ধেক সম্পদ হলো অ্যাক্টিভ ইনকাম যারা করে তাদের কাছে। বুঝতে পারছেন? 5% লোকের হাতে 50% সম্পদ। যদি আমি বুঝি, এটা পার্সেন্টেজ বাদ দিয়ে দিই, ভাগ করে দিই, 5 জন লোকের কাছে 50 টাকা, আর এদিকে কি অ্যাক্টিভ ইনকাম যারা করে 95 লোকের কাছে 50 টাকা। 5 জন লোক, 5 জন লোককে যদি 50 টাকা ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে? 10 টাকা করে। আর 95 জন লোককে যদি 50 টাকা ভাগ করে দেওয়া হয়, তাহলে কত টাকা করে পাচ্ছে? কেউ 5 টাকা, 10 টাকা, 8 আনা, 4 আনা, 1 টাকা, 2 টাকা। এই কি অ্যাক্টিভ ইনকামের মধ্যে তো অত অনটন, মারামারি, কাটাকাটি, রাজধানী, ঠিক আছে, সবকিছু কিন্তু অ্যাক্টিভ ইনকাম যারা করে তাদের কাছে। এই যে করোনা গেল, করোনার মধ্যে না খেয়ে ছিল, কষ্টে ছিল কারা? যারা অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভরশীল।
কাজ তাদের বন্ধ হয়ে গেছে, ইনকাম কিন্তু বন্ধ হয়ে গেছে, বাসায় চলে গেছে, অনেক গ্রামে চলে গেছে, অসংখ্য ব্যক্তি। ঠিক আছে। আর যারা প্যাসিভ ইনকাম যারা করতো তারা কি রিল্যাক্সে ছিল, যে ঢাকা শহরে রাস্তা ফাঁকা, আমি কি অটোমেটিক, আমি কি জ্যাম ছাড়াই চলতে পারছি। তাদের কিন্তু কোনো অনড়ন আপনারা হয়তো বা জানবেন, দেখেন নাই কোনো। ঠিক আছে। কারণ তারা কি একটা সিস্টেমের মালিক, সিস্টেম তৈরি করে রাখছে, অটোমেটিক কি ইনকাম তাতে আসতে আছে। যাই হোক, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, অবশ্যই কি যেহেতু আমাদের চ্যাট বক্স অফ, আপনারা অবশ্যই আপনাদের যে মেসেঞ্জার আপনার আছে, মেসেঞ্জার ইনবক্সে আপনার রিপ্লাইটা দিবেন। এখন আমরা আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা আমরা অ্যাক্টিভ ইনকামে আছি বা অ্যাক্টিভ ইনকাম খুঁজতেছি, তা আমাদের কি বা আপনাদের কি এই প্যাসিভ ইনকামে যেতে মন চাই কিনা? যদি এমন হতো যে আমিও কি 2-4-5 বছর কাজ করতাম, কাজ করার পর আমি কাজ বন্ধ করে দিতাম, কিন্তু আমার ইনকাম বন্ধ হইতো না, অটোমেটিক আসতে থাকতো, আমিও যদি এরকম ওনার হইতে পারতাম, আমিও যদি এরকম একটা সিস্টেমের মালিক হইতে পারতাম, সিস্টেম তৈরি করলাম, অটোমেটিক আমার ইনকাম আসতে আছে। এরকম যদি হইতো যে একটা সফটওয়্যার তৈরি, সফটওয়্যারের মতো একবার তৈরি করছি, বারবার মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার ইনকাম আসতেছে, এমন মন চাই কিনা? বা আপনারাও কি এই 95% থেকে 5% আসতে চান কিনা কম সময়গুলোতে? আপনিও কি এরকম গাড়ি বাড়ি মালিক মালিক হতে চান কিনা? মন চায় কিনা? অবশ্যই কিন্তু সবারই চায়। কিন্তু আপনি যে প্যাসিভ ইনকামে যাবেন, তো স্বপ্ন দেখলে তো হবে না, যেতে চাইলে তো হবে না। প্যাসিভ ইনকামে যেতে চাইলে আপনার বাড়িওয়ালা হইতে হবে, আর বাড়িওয়ালা হতে 20 টাকা লাগবে। আপনার কাছে কিছু আছে? প্রশ্ন আসবে কি নাই? আপনার শিল্পপতি হতে গেলে কি লাগবে? 20 টাকা ইনভেস্ট লাগবে, এটা তো আপনার কাছে কি আছে? নাই। রাইটার সিঙ্গার হইতে প্রতিভা লাগবে, আপনার কি আছে? নাই। সফটওয়্যার তৈরি করতে গেলে প্রতিভা লাগবে, এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগবে, এটা আমাদের বাংলাদেশের দ্বারা সম্ভব না। তাহলে আপনি কিভাবে কিভাবে তাহলে প্যাসিভ ইনকামে যেতে যাবেন? মানে যেতে তো যাচ্ছেন, কিভাবে তাহলে প্যাসিভ ইনকামে যাবেন? উপায় কি আছে? হ্যাঁ, উপায় একটা আছে। যারা বুঝবেন আছে সিদ্ধান্ত নিয়ে নেবেন, আর যারা বুঝবেন না তারা কি শুধুমাত্র চিন্তা করে যাবেন আর হাউমাউ করবেন। আর একটা উপায় আছে যেখানে কি সিস্টেমের মাধ্যমে আপনি প্যাসিভ ইনকামে যেতে পারবেন। সেটা হলো কি, আরো তারা কারা প্যাসিভ ইনকাম করতে পারে, যারা নেটওয়ার্কার, যারা নেটওয়ার্ক মার্কেটিং করে। যেমন ফার্মালিং প্রোডাক্টস নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম একটা কোম্পানি। এরকম পৃথিবীতে প্রায় 13,500 নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে। তার মধ্যে বেস্ট অপরচুনিটি দিচ্ছে ফার্মালিং প্রোডাক্টস। 13,500 কোম্পানির মধ্যে বেস্ট যে কোম্পানি, সেটা হলো ফার্মালিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল ইনকর্পোরেশন। আপনি এই কোম্পানির হাত ধরে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি প্যাসিভ ইনকামে যেতে পারবেন, যেটা আপনি কোনো কোনো জব থেকে, কোনো ক্ষুদ্র বিজনেস করে, ফ্রিল্যান্সিং করে আপনি প্যাসিভ ইনকামে যেতে পারবেন না। এখন এখন বলতে পারেন যে বাপরে বাপ, আমার তো প্যাসিভ ইনকামে যেতে গেলে নাকি বাড়িওয়ালা হওয়া লাগে, এটা কোটি কোটি টাকা লাগে ইনভেস্টমেন্ট। তাহলে পরে পরেও কি এরকম কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হবে? না, পরে পরে আপনি প্যাসিভ ইনকামে যাবেন, কিন্তু আপনার কি লাগবে না? নো ইনভেস্টমেন্ট, কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, কোনো ক্যাশ মানি আপনার ইনভেস্ট করতে হবে না, কোনো জামানত আপনাকে দিতে হবে না, কোনো রুম ভাড়া আপনার করতে হবে না, কোনো ডেকোরেশন আপনার করতে হবে না, সবকিছু কোম্পানি করে দিচ্ছে, আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই। তাহলে যেহেতু ইনভেস্টমেন্ট নাই, তাহলে কি নো রিস্ক, আপনার কিন্তু কোনো রিস্ক নাই। কিন্তু প্যাসিভ ইনকাম যারা করতেছে, যেমন বাড়িওয়ালা, তারপরে ইন্ডাস্ট্রিস্ট, যদি আগুন ধরে যায় কি হবে? সব শেষ, দেউলিয়া হয়ে যাবে। রিস্ক কিন্তু আছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তার যদি আগুন ধরে যায় ফ্যাক্টরিতে, অথবা কোনো ম্যানেজার জিএম যদি দুই নাম্বারই করে, অসৎ থাকে, তাহলে কিন্তু দেউলিয়া হইতে সময় লাগবে না। কারণ আপনি গান গাইলেন, কবিতা লিখলেন, কয়টা কবিতা চলে, কয়জনের গান হিট হয়, জানাই তো হবে না, রিস্ক কিন্তু আছে ওখানে। সফটওয়্যার তো অনেক আছে, সফটওয়্যার ফেমাস হয় কয়টা, চলে কয়টা? আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে দেখবেন, অসংখ্য সফটওয়্যার, একটা সার্চ দিলে অসংখ্য চলে আসে, চলে কয়টা? সেটা রিস্ক কিন্তু বিশাল আছে। ফরএভারে আপনি কাজ করবেন কি, আপনার কোনো রিস্ক নেই, ইনভেস্টমেন্ট নেই, রিস্ক নেই। যদি কোনো কারণে আগুন ধরে যায় ফরএভারে অফিসে, বা আপনার কি কোনো
ক্ষতি আছে নাই, কিন্তু কোনো ভেজালে নাই, কোনো ঝামেলাই নাই। ওকে, আপনার প্যাসিভ পাচ্ছেন, আপনার ইনভেস্টমেন্ট নাই, আমার কি রিস্কও নাই, এবং কি কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না। আপনি যদি একটা মুদির দোকান দিতে যান, সেখানেও কি 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা লাগে। এছাড়া যদি কেউ করতে যান কোনো বিজনেস, মানে ধরা খাওয়ার নিশ্চিত। যতই আপনি চালাক হন না কেন, শেয়ানা হন না কেন, অভিজ্ঞতা নেওয়া ছাড়া, এই সেক্টরে না থাকা ছাড়া, কোনো দোকানে না থাকা ছাড়া, বা আশেপাশে না থাকা ছাড়া আপনি কখনোই, বা আপনার ফ্যামিলি থেকে কেউ যদি না করে, তাহলে আপনি কখনোই এই বিজনেস, মুদির দোকানেও কি আপনি টিকতে পারবেন না। ঠিক আছে, এক্সপিরিয়েন্স কিন্তু সব জায়গায় রাখবে, কিন্তু ফরমারে আপনি প্যাসিভ ইনকাম করবেন, ইনকাম তো আপনার আসবেই, আর অনেক কিছু পাবেন। হাজার প্যাসিভ ইনকাম পাচ্ছেন, যে এক সময় কাজ বন্ধ করে ইনকাম করতে হচ্ছে না, এখানে আপনার কোনো এক্সপিরিয়েন্স লাগতেছে না, নো এক্সপিরিয়েন্স। আপনি যদি 10 থেকে 15 ট্রেনিং করতে পারেন মনোযোগ সহকারে, আপনি এই কাজটা করতে পারবেন। কেন এক্সপিরিয়েন্স লাগতেছে না? এখন দেখেন, আপনি ফরমারে কি আছে, প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি ইউজ করতেছেন, ইউজ করে যে আপনি কি করলেন, আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, ভালো হয়ে গেছে, ফরমার প্রোডাক্ট ইউজ করে আমি একজনকে জানাই না। এটার জন্য কি ভাই এক্সপিরিয়েন্স আগে থেকে জানা লাগবে? আগে থেকে এক্সপিরিয়েন্স জানা লাগবে না, কিন্তু শেয়ার করলে কি অবশ্যই সে নিবে, সে বেনিফিট পেলে আরেকজন নিবে, এভাবে কিন্তু ছড়া যাবে। এবং কি এখানে আমি কাজ করতেছি, ইনকাম করতেছি, আমি একজনকে শেয়ার করতেছি যে আপনি চাই নাকি, এটা আমি কোম্পানিতে আছে, কোম্পানি আছে, এখানে আপনি চাইলে পার্ট টাইম, ফুল টাইম, হ্যাঁ হবি টাইম সময় দিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন। আমি কি তাকে এটা কি করলাম, শেয়ার করলাম। এটার জন্য ভাই আগে থেকে কি খুব এক্সপিরিয়েন্স লাগবে, অভিজ্ঞতা লাগবে? এই শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে। এই জন্য কি 10 থেকে 15 দিন কি করবেন, শুধু প্রোডাক্টের কোম্পানির সিস্টেমে অনুসরণ নিতে হবে। নিলে না আপনি শেয়ার করতে পারবেন, না তো আপনি শেয়ার তো করতে পারবেন না, কি শেয়ার করবেন? তো 10 থেকে 15 ট্রেনিং করলে আপনি কিন্তু প্যাসিভ ইনকাম দিতে পারবেন। ওকে, সেখান থেকে আমি কি জবকে একটু বের করে নিয়ে আসছি, কারণ আমরা কি বাঙালি জব জব করি নাকি? ছোটবেলা থেকে আমাদের, ছোটবেলায় মাথার সফটওয়্যার সেট করে দেয় যে তুমি লেখাপড়া করো, লেখাপড়া করো, তোমাকে জব করতে হবে, তুমি যদি লেখাপড়া নাও করো, তোমাকে জবই করতে হবে। মানে জব ছাড়া পৃথিবীতে কোনো প্রফেশন নাই। জব এবং ফরওয়ার্ডের মধ্যে পার্থক্য একটু দেখি আমরা। মনে করেন আপনি কি করলেন, আজকে ধরলাম, ঠিক আছে, মনে করেন যে 15,000 টাকা বেতন একটা জবে ঢুকলেন। এই জব বেতনটা বেড়ে 1 বছরে কত হতে পারে আপনার, কোনো জব থেকে 15,000 টাকা শুরু করলে আপনার কি 1 বছরে 2,000 টাকা বাড়তে পারে। যদিও সরকারি জবে কি 500 থেকে 1,000 টাকা বাড়ে, আমি ধরলাম বাড়াই ধরলাম, যে আপনার কি হলো, 2,000 টাকা বাড়লো। তাহলে এটা 5 বছর কত হতে পারে বেতনটা বেড়ে? সর্বোচ্চ কি 30,000 টাকা, 25,000 টাকা হতে পারে। তারপর ধরলাম কি বাড়াই ধরছি আমি 30,000 টাকা, এর বেশি কিন্তু সম্ভব না। জব থেকে 15,000 টাকা বেতনে জবে ঢুকবেন, আপনার হয়তো বা কি 5 বছরে 30,000 টাকা হতে পারে সর্বোচ্চ, এর বেশি কিন্তু কোনোভাবে সম্ভব না। কিন্তু ফরওয়ার্ডে আজকে আমরা একটু দেখি, আচ্ছা ফরওয়ার্ডে যদি আপনি শুরু করেন, তাহলে আপনার কিন্তু কোনো ইনকাম নাই। আজকে ইনকাম কি, আজকে কেবল বিজনেস শুরু করেছে মানে আপনি জিরো ইনকাম। তাহলে এটা আপনার 1 বছর পর কত হতে পারে ইনকামটা বেড়ে? আপনি যদি আজকে শুরু করেন এবং এই আমাদের বিভিন্ন সময় যদি কাজ করেন, আগামী 1 বছর পর আপনার ইনকাম মিনিমাম 50,000 প্লাস হবে। কত মিনিমাম? 50,000 প্লাস। এখন তো আমাদের টিমে, আমাদের এইট গ্রুপের সহযোগিতায়, সাপোর্টে, আমাদের সাপোর্টে এমনকি মাস, এই আমাদের সাথে যারা কাজ করতেছে অলরেডি 6 মাসে 8 মাসে কিন্তু 50,000 প্লাস ইনকামে চলে যাচ্ছে। ওকে, তাহলে আপনি যদি তাহলে ফরএভারে যদি 1 বছরে 50,000 টাকা আসে, তাহলে ফরএভারে যদি আপনি 5 বছর যদি কাজ করেন, তাহলে কি অবস্থা হতে পারে? 5 বছর কাজ করলে আপনার ইনকাম মিনিমাম 3 লাখ টাকা থাকবে। অথচ এলিট গ্রুপে 1.5 বছর 2 বছরে কি 3 লাখ প্লাস অনেকে ইনকাম করতেছে। বুঝতে পারছেন? তাহলে আপনি জব করবেন নাকি ফরএভারে করবেন, সিদ্ধান্ত অবশ্যই আপনার। এবারে আমরা আসি একটু গপ জবে, সরকারি জব বলা হয় কি সোনার হরিণ। কেন? এখানে কি আছে, পেনশন অপশন আছে। আপনি কিভাবে পাবেন, আপনার 50 বছর পর একটা 50 লাখ টাকার বা 1 কোটি টাকার চেক পাবেন, এটা একটা সিকিউরিটি।
কারণ বলা হয়েছে যে 20 বছরে যদি আপনি শখের বাইকটা না চালাতে পারেন, তাহলে এই 50 বছর বয়সে গিয়ে 50 লাখ টাকা দিয়ে কি হবে? ঠিক আছে, তখন টাকা থাকবে, টাকা কি ভাগাভাগি করে নিয়ে সবচেয়ে আপনারাই বিদেশে বাড়াই দিবে। এরকম কিন্তু বর্তমান হচ্ছে। কিন্তু আর আমরা কি পেনশনের জন্য সরকারি জব চাই। আর জব আর গভ জব, প্রাইভেট জব একই, কিন্তু গভ জবে একটা সিকিউরিটি আছে যেখানে কি জবটা পদে যাবে না, কিন্তু প্রাইভেট জবে যে কোনো সময় সে যেতে পারে। কিন্তু আজকে আপনি ফরওয়ার্ডে কাজ করেন, ফরওয়ার্ডের একটা চেয়ারম্যান চেক পান। চেয়ারম্যানটা কি কোম্পানি যে সেলসটা হয় সেখান থেকে যে লাভ করে তার 3% কমিশন সবাইকে বন্ধ করে দেয়। 3%। এটাই কোনো কোনো মাসে কোনো বছরে 300 কোটি, 400 কোটি, 500 কোটি টাকা পর্যন্ত দেখি জাস্ট বোনাস দিয়ে দেয়। এটা একটা টার্গেট থাকে, অ্যাচিভ করতে হয়। তো এই চেয়ারম্যান বোনাসের 3টা লেভেল থাকে: ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল। এবং থার্ড লেভেল চেয়ারম্যান চেক শুরু হয় সর্বনিম্ন কি 2 কোটি টাকা থাকে, জায়গাটা আগে স্লাইড, কারণ ডলারের দাম তখন বেড়ে গেছে। কেউ যদি থার্ড লেভেল চেয়ারম্যান চেক পায় মিনিমাম কি 1 কোটি টাকা, 2 কোটি বাদ দিলাম, 1 কোটি টাকা দিলাম, কত মিনিমাম 1 কোটি টাকা একটা চেয়ারম্যান চেক পাবেন। আজকে যারা চেয়ারম্যান যারা পায় বেশিরভাগই 5 বছরের মধ্যে পেয়ে যায়। যাদের উদাহরণ হয়তো অনেকে দেখছেন, সিলেকু বলেন, কৃষ্ণা আরোরা, রফকি, জেনিলিস, যারা টপ লেভেলে যারা আছে প্রত্যেকেই 5 বছরের মধ্যে পেয়ে গেছে। 1 কোটি টাকা না, আরো অনেক বেশি। তো ধরলাম বাংলাদেশের প্রেক্ষাপটে 5 বছর না হোক, 10 বছরও হয়, 10 বছর না হোক, 20 বছর পরেও যদি একটা চেয়ারম্যান চেক পান, তাহলে কি আপনার ইনকাম, আপনি কি সাথে সাথে কোটিপতি হয়ে যাবেন। আর মান্থলি ইনকাম তো থাকবে। বুঝতে পারছেন? তাহলে আপনারা সিদ্ধান্ত নেবেন, আপনি এখন কি সরকারি জবের পিছনে ছুটবেন 10 লাখ টাকা ঘুষ নিয়ে, নাকি ফরওয়ার্ড বিজনেসে ফ্রি হয়ে আপনি কাজ শুরু করবেন দ্রুত। সিদ্ধান্ত কি অবশ্যই আপনাকে নিতে হবে। এছাড়া আপনি কি পাবেন, এখানে ইগুল ম্যানেজার হতে পারবেন, তারপরে গ্লোবাল ডেলিভারি পেতে পারবেন। ইগুল ম্যানেজার, গ্লোবাল ডেলিভারি হলো দুটো থাকে, অ্যাচিভ করতে হয়। এগুলো আপনারা অবশ্যই আপনাদের কাছে জেনে নেবেন কিভাবে কি করবো, এটা ম্যানেজার হওয়ার পর। যে ইগুল ম্যানেজার, গ্লোবাল ডেলিভারি হলে আপনি বছরে 2টা ট্যুর পাবেন, এবং কি আপনি অ্যাচিভ করবেন একবার দেশের বাইরে আর কি, আপনি অ্যাচিভ করবেন, আপনার সাথে আরেকজনকে নিয়ে যেতে পারবেন, আপনার ওয়াইফ হতে পারে, আপনার বাবা মা, যেই হোক না কেন। ঠিক আছে, ফ্রি যাওয়া আসা থাকা খাওয়া সবকিছু কোম্পানির তরফ থেকে। এবং কি এখানে যাওয়ার জন্য যখন বাইরে যাবেন শপিং লাগবে, শপিং শপিং খরচের জন্য কি করে কোম্পানি $500 থেকে $3000 পর্যন্ত এটা কি আপনার বোনাস দিয়ে থাকে, শপিং খরচ দিয়ে থাকে। ঠিক আছে, দুইটা কি দুই দেশে হয়। এরপরে কি আনইনসেন্টিভ কার বোনাস, আপনি চাইলে এখান থেকে কার বোনাসও পেতে পারবেন। একটা টার্গেট আছে, আপনি একবার অ্যাচিভ করবেন, ঠিক আছে, প্রতি মাসে এক্সট্রা 40,000 টাকা পেয়ে যাবেন। আপনি জানেন কি বলতেছেন, একবার রিসিভ করলে এক্সট্রা কি 40,000 টাকা যোগ হয়ে যাবে। এর 3টা লেভেল আছে। তারপর কি চেয়ার বোনাস, সেটা তো বললামই। তাহলে কি ফরওয়ার্ড থেকে শুধুমাত্র প্যাসিভ ইনকাম পাচ্ছেন না, কিন্তু আর অনেক কিছু পাচ্ছেন। সেই সবকিছু আপনি পেতে পারবেন, সবকিছু পাওয়া সম্ভব হবে কখন, যদি আপনি বিলিভ করতে পারেন, বিশ্বাস করতে পারেন। আর বিশ্বাসটা কার উপর, কোম্পানির উপর, কোম্পানি দিবে কিনা, হ্যাঁ হ্যাঁ ঠিক দিবে কিনা, থাকবে কিনা। না, কোম্পানি ভাই আজকে অলরেডি মে মাসে 12 তারিখে 46 বছর হয়ে গেছে। 46 বছর ধরে প্রমাণিত কোম্পানি, প্রমাণিত সিস্টেম, যে কোম্পানির হাত ধরে আজকে কোটি কোটি মানুষ অর্ডিনারি পিপল থেকে এক্সট্রাঅর্ডিনারি ইনকাম করতেছে, মানে সাধারণ পিপল থেকে, সাধারণ মানুষ থেকে আজকে অসাধারণ জীবনযাপন করতেছে। আজকে এই ফরেনার বিজনেস করে অসংখ্য মানুষ যারা কখনো স্বপ্ন দেখতে পারে নাই যে একটা প্রাইভেট কার কিনবে, নিজস্ব জায়গা দামি করবে, তারা কিন্তু করে ফেলতেছে। বুঝতে পারছেন? এবং অসংখ্য এখানে আছে যারা একসময় কি 2 বেলা খাবার পায়নি ঠিক মতো, কষ্ট করতে করতে, ঠিক আছে, মাথার ঘাম পায়ে ফেলেও কি 10-15 হাজার টাকা মাসে নিয়মিত পায় নাই। আজকে তারা সরকারকে 20, 30, 40 হাজার টাকা ভ্যাট দিচ্ছে। ঠিক আছে, এই সিস্টেমে হাত ধরে এখন কোম্পানি দিবে কিনা, কোম্পানি থাকবে কিনা, এটা আপনার বিশ্বাস করার দরকার নেই। বিশ্বাস করতে হবে কাকে, নিজেকে। বিলিভ ইন ইউর সেলফ। যে ইয়েস, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমিও কি সফল হব। যেহেতু অনেকেই পারছে, তার মানে কি আমিও পারবো। কারণ যারা বিলিয়নার, যারা কোটিপতি, তারা বলে, তাদেরকে এক জায়গায় করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে
আপনারা তো সফল হয়ে গেছেন, আপনারা তো কোটি কোটি টাকা আপনাদের, কিন্তু যদিও কি বসে থাকলে কি রাজার ধনও শেষ হয়ে যায়। সো এখন আপনাদের সন্তানদেরকে আপনারা কি পরামর্শ দেন, কি কি কাজে মানে কি করতে বলেন? আপনার বিজনেস নাই অন্য কিছু? তখন তারা বলে যে আমার সন্তানদেরকে আমি একটা পরামর্শ দিই যে যদি কোনো তুমি একটা অপরচুনিটি পাও এবং এই কাজে বা ওই জায়গাতে যদি একজন ব্যক্তি সফল হয়, কজন একজন ব্যক্তি, তাহলে তুমি কি করো, ওই কাজে লেগে পড়ো। যদি দরকার হয় ইনভেস্ট করো, যদি দরকার হয় কি ইনভেস্ট করো এবং কিপ ট্রাইং, ট্রাই করে যাও। যেহেতু একজন পারছে তুমিও পারবা। কি বলছে? যে বলতো তুমি যদি যদি একজন যদি সফল হয় কোনো একটা জায়গায়, কোনো একটা সিস্টেমে, কোনো একটা অপরচুনিটি, তাহলে তুমি ওখানে কাজে লেগে পড়ো, দরকার হলে ইনভেস্ট করো। আর সেখানে কি পরিবারে গেছে কোটি কোটি মানুষ সফল হয়ে গেছে। তারপরেও কি অনেকে আমরা কনফিউজ, সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আর সিদ্ধান্ত নিতে পারি না বিধায় আজ আমরা বাঙালি পিছিয়ে, ঠিক আছে। উল্টা দিক দিয়ে আমরা হয়তো বা ওই টপ টেন লিস্টে আছি, উল্টা দিক দিয়ে, বুঝতে পারছেন? এই কারণে কি বিশ্বাস, বিশ্বাসে মিলে বসে তোমাকে বদল, ঠিক আছে। নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে ইয়াস আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি এখানে সফল হবো। আপনি পারবেন কিনা আপনাকে এটা প্রমাণ করতে হবে। ওকে, যখন আপনি বিশ্বাস করে ফেলেন যে না, বিশ্বাস তো যখন হয়ে গেল, আপনি যখন একটা মেয়ের প্রতি যখন আপনার বিশ্বাস হয়ে যায়, এটা বা একটা মেয়ে, একটা ছেলে, একটা মেয়ে একটা ছেলের প্রতি যখন বিশ্বাস স্থাপন হয়, তখনই কিন্তু তার সাথে সিদ্ধান্ত নেয় বিয়ে করার, বা বাবা মা না মানলেও কি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ঠিক না? বিশ্বাসটা, বিশ্বাস তাহলে কি আমি আশা করি মানে যা যা কিছু বললাম আপনারা কোম্পানি যে বেস্ট কোম্পানি, ভালো কোম্পানি, এখান থেকে প্যাসিভ ইনকাম পাওয়া যাবে, আমরা যে সব চাগুলো আছে, বেশি ইনকাম বা আর্থিক স্বাধীনতা, মানুষকে, তারপরে নিজস্ব একটা বিজনেস, সবকিছু কিন্তু আপনার দেখেন চাওয়াগুলো, দেখেন মনে করেন চাওয়াগুলা সবকিছু কিন্তু আপনার পূরণ হয়ে যাবে। তাহলে এখন কি করতে হবে আপনাকে? এটা কাজটা শুরু করার জন্য সিদ্ধান্ত নিতে হবে। যখনই আপনি কি সিদ্ধান্ত নিবেন, সিদ্ধান্ত নিতে গিয়ে একটা ঝামেলা হয়ে যায় কি, অনেকে কি ইনডিউশনের লগে সিদ্ধান্ত হয়ে থাকে যে হবে নাকি হবে না, পারবো নাকি পারবো না, কেমনে কি, বা ফ্যামিলি থেকে এখান থেকে ও বিভিন্ন জায়গা থেকে কি বিভিন্ন কথা বলে, আমি ক্লিয়ার, কিন্তু মানুষের কথা শুনে বা বাবা মার কথা শুনে আমরা কি কনফিউজ হয়ে যাই যে আমি কি করবো, এখন করবো নাকি করবো না। আর বলা হচ্ছে কি সিদ্ধান্তহীনতা, ভুল সিদ্ধান্ত হচ্ছে খারাপ, আপনি ভুল সিদ্ধান্ত নেন সেখান থেকে কিছু শিখবেন, আর এই ভুল আপনার কখনো হবে না। তার চেয়েও খারাপ কি সিদ্ধান্তহীনতা, এটা কি নিজেরও ক্ষতি করে, মানুষেরও ক্ষতি করে, ঠিক আছে। আর সিদ্ধান্তহীনতা হয়ে যাওয়া জানেন যারা হলো মেয়ে মানুষ, মহিলা মানুষ, বা মেয়েরা মাইন্ড করবেন না, ঠিক আছে। সিদ্ধান্তহীনতার ভয় হলো মহিলা মানুষ, মহিলারা, তারা কখনোই কি সঠিক সঠিক ঠিক মতো দিতে পারে না, কনফিউজ থাকে কোনটা নিবো, লালটা নেই কালাটা, সাদাটা নাকি ধরাটা, হ্যাঁ, তারা কিন্তু কনফিউজ থাকে। কিন্তু পুরুষরা, ঠিক আছে, যারা আসল পুরুষ তারা কখনোই সিদ্ধান্ত হতে ভোগে না, যে আমি সিদ্ধান্ত নিয়েছি ইয়াস আমি ফরএভারে ম্যানেজার হবো, ওকে আমি হবো, আমি ফরএভারে কি এফপিও হবো, ওকে আমি কি এই মাসে 16,000 আমি হবো, সিদ্ধান্ত আমার নিয়ে ফেলছি ভাই, আমি পরিস্থিতি করবো যে আপনি হোক, ওকে, ঠিক আছে। সিদ্ধান্ত, যে পুরুষ, আসল পুরুষ কখনো সিদ্ধান্ত নিতে ভোগে না, যেখানে কি মেয়েরা সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে, মেয়েরা কাজ করতেছে, মেয়েরা সফল হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাংলাদেশে অনেক মেয়ে কি দেশের বাইরে ট্যুর দিচ্ছে, তাহলে ভাই আমি পুরুষ, তাহলে আমি কোন অবস্থায় আছি। তাহলে যারা অন্যের কথায় বাবা মা হোক না কেন সে, বা আপনার আশেপাশে পরিচিত যে গুণী গুণী যাই হোক না কেন, কারো কথা যারা কনফিউশন হয়ে যাচ্ছেন, তার মানে কি আপনার ঝামেলা আছে কোথাও, আপনাকে আসল পুরুষ বলা যাবে না, বুঝতে পারছেন? আপনি যদি বলেন যে ইয়াস আমি করবো, হ্যাঁ ইয়াস, আর যদি না না হয় তা না, কনফিউশন থাকা যাবে না, সিদ্ধান্ত নেতা থাকা যাবে না, হওয়া যাবে না, ঠিক আছে। এরপরে কি একটা ঝামেলা হয়ে যায়, সেটা কি লেট ডিসিশন, দেরিতে সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে। বন্ধু বরাবর যে বন্ধু তুই কর, আমি করবো না, ঠিক আছে বন্ধু, এই মাসে না, আমি সামনের মাসে করবো, পরের মাসে আবার করবো, এই মাস তো শেষ হচ্ছে, সামনের মাসে করবো, ঠিক আছে।
এই একটা সমস্যা হয়ে যায়। এখন দেরিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে একটা বাংলাদেশের বাস্তব উদাহরণ আমি দিই, কি বড় ক্ষতি হয়ে গেছিল। যে বাংলাদেশে যখন প্রথম অপটিক্যাল ফাইবার আসে 1998 সালে, ঠিক আছে, যেখানে চায়না থেকে ইন্ডিয়াতে নিয়ে গেছিল, তখন বাংলাদেশে ভর্তি যাইতে হয়। তো তখন বাংলাদেশকে ফ্রি ফ্রি দিতে চাইছিল যে অপটিক্যাল ফাইবার আপনাদের দিচ্ছে, আপনারা কি করেন, ইন্টারনেটের কাজে লাগান। তখন বাংলাদেশ সরকার বলছিল যে না বাবা, আমার এই ইন্টারনেট দরকার নাই। বাংলাদেশে যদি একটা বাংলাদেশে যদি একটা কম্পিউটার চলে আসে, তাহলে আমার 80 লাখ বেকার হয়ে যাবে, কেটা 80 লাখ বেকার হয়ে যাবে। এই চিন্তা করে কি ওই সময় অপটিক্যাল ফাইবার নেয় না, ফিরে দিয়েছিল। কিন্তু 2002 সাল নাগাদ যখন মাইক্রোসফট তৈরি হয়ে গেল, যখন গুগল আর ফেসবুক সবকিছু যখন আবিষ্কার হয়ে গেল, তথ্য প্রযুক্তি যা কিছু সবকিছু কি আছে অনলাইনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইমেলে যুগ যখন চলে আসলো, তখন বাংলাদেশ সরকার টন নড়লো। তখন ওই সময় কি 10,000 কোটি টাকার বিনিময়ে অপটিক্যাল ফাইবার বাংলাদেশে নিয়ে আসলো, এবং তখন থেকে বাংলাদেশ হয়ে গেল কি ডিজিটাল বাংলাদেশ। আজকে দেখেন দেরিতে সিদ্ধান্ত নেওয়ার কারণে আজকে 10,000 ব্যয় করতে হলো, ক্ষতি হয়ে গেল। কিন্তু তখন যদি সিদ্ধান্ত নিত, তাহলে কি আপনারা যদি এরকম সিদ্ধান্ত ডিসিশন নেন, তাহলে আমার ওই বন্ধুদের মতো অবস্থা হবে। তখন বলছিলাম ঠিক আছে বন্ধু তুই কর, আমরা করবো না, বা তারা সিদ্ধান্ত নিতে পারেনি, তারা কাজে আসে নাই। আজকেও তারা আফসোস করতেছে, ইস, আমি যদি আজ শুরু করতাম আমারও কিরকম নিয়ম থাকতো। যেমন সেদিন একটা কমেন্ট করছিলাম, এখানে আমার ভাতিজা, হ্যাঁ ভাতিজা আমার সেমেজি, 1 বছর ছোট। সো ও কি করছে, সরকারি জব পাইছে আর্মিতে। তোরা বলছিলাম যে এই আর্মিদের সেনাবাহিনী জব করে, এই সৈনিকের জব করে কোনো লাভ নেই। তুই যদি কাজ জব করে সমস্যা নাই, তুই সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে জয়েন কর, আরো একটু লেখাপড়া কর, সেহেতু তোর সব দিক দিয়ে ফিট আছে। এখন ও কি সরকারি জব কে পায়, আর কে পায় ওরে, সরকারি জব পাইছি বাপরে বাপ, ওরে আমি আজ খাওয়াইতে পারি না। সে কি করবে, জব নিবে, তাদের গেছে জবে গেছে। তখন কিন্তু আমার ইনকাম কিছু ছিল না, আমি তো কোনো স্টুডেন্ট। তো ওই সময় দেখা গেছে ও আমার ভাই, হুম, বাস ভাবসাবে থাকা যায় না, আমার ছেলে এই করে এই করে, ঠিক আছে। সেই ভাতিজা এখন বলে যে আমার বাপ যদি আমার বলে এখনই, যদি জবটা ছেড়ে দিয়ে চলে আয়, আমি কি এখনো চলে আসবো সব ছেড়ে দিয়ে? তাহলে কি অবস্থা সে আছে। এবং কি সেই কমেন্ট করছে এখানে যে 35 বছর, কি বলতেছে 35 বছর সরকারি জব করার জন্য কাগজ সার্টিফিকেট ছেড়ে ফেলছে। তখন আমি এখানে দিয়েছি যে 35 বছর যদি সরকারি জব যদি পাইতে গেলে 35 বছর সময় যায়, তাহলে বিয়ে সাথে কবে করবেন, বাচ্চা কাচ্চা কবে হবে, আমার বাবা মা কি দিবেন, এতদিন কি বাঁচবে না? কিন্তু তাহলে কি ভিন্ন কিছু করতে হবে, কারণ যুগ পাল্টে গেছে। তখন সে নক দিছে যে আমার জন্য কিছু দেখো, এই আর ভালো লাগে না, কি কি করা যায়। তখন তখন তো তোমার বলছে শোনো নাই, যে আমি তো তখন বুঝি নাই, ছোট ছিলাম। সে কিন্তু এখন কাজ করতে চাচ্ছে, বুঝতে পারছেন? সো দেরিতে সেটা নেওয়া যাবে না। আজকে মানে আজকে, এখন মানে এখন, এই মাস মানে এই মাস, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি দ্রুত এগিয়ে যাবেন, সফল হতে পারবেন। এবং কি ডিসিশন মেকিং প্রসেস আমরা আজকের ট্রেনিং এর শেষ পর্যায়ে চলে আসছে। কিন্তু ভাই এসে কাম, আপনি যখনই কোনো অপরচুনিটি পাইলেন, কোনো কিছু জানলেন, কোনো কিছু শুরু করতে যাবেন, ঠিক আছে, তাড়াহুড়ো করা যাবে না। কি করতে হবে, স্টের কাম, আপনাকে নিশ্চয় উপায়ে শান্তভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার জন্য কোনটা বেটার। ফরেভার কি বেটার অপরচুনিটি, নাকি আপনার জব বিটার অপরচুনিটি, নাকি বিদেশ জব অপরচুনিটি ভালো, আপনাকে কি করতে হবে, কি চিন্তা ভাবনা করতে হবে। এবং আইডেন্টিফাই দ্য চয়েস, আপনাকে চয়েস করতে হবে কোনটা করলে আমার জন্য ভালো হয়, কোনটাতে আমার সুবিধা বেশি। যে যে আমাদের জীবনে চাওয়া যেগুলো আছে, আমি কি আবার ওই জায়গা থেকে আমি যেতে পারবো কিনা, আমি কি আসলেই টেনশন ফ্রিডম পাবো কিনা আমার কোনো জব থেকে, বা দেশের বাইরে চলে গেলে, সরি, দেশের বাইরে জব করতে গেলে, বা আমি ডক্টর ইঞ্জিনিয়ার হলে কি আমি টেনশন ফ্রিডম পাচ্ছি, আমি টাইম ফ্রিডম পাচ্ছি ওখানে, বা আমার জীবনের চাওয়াগুলো কি পূরণ হবে। এটা আপনাকে ভাই যাচাই করতে হবে, নাকি খারাপ থেকে হবে। সে এখন আপনি কি করতে হবে, যদি আপনি সিদ্ধান্ত নিতে চান, তাহলে কি আপনার ইনফরমেশন লাগবে এই বিষয়ের উপর, কোনটা করলে আপনার জন্য ভালো হবে। তো ইনফরমেশন নেওয়ার জন্য এখন কি বেশি দূর যাইতে হবে না আপনার। ফোন, আপনার স্মার্টফোন আছে, আপনি গুগল, ইউটিউব, উইকিপিডিয়া সার্চ দিয়ে দেখবেন যে আসলে কি
আবার কেমন কোম্পানি, কি ধরনের কোম্পানি, কোথা থেকে আসছে, এটা আমার জন্য কি বেটার অপরচুনিটি কিনা, আপনাকে কি করতে হবে? ইনফরমেশন নিতে হবে। ইনফরমেশন নিলেই কি আপনি টেক দ্য বেস্ট চয়েস, তখনই আপনি কি কোনটা আপনার জন্য বেস্ট আপনি এটা চয়েস করতে পারবেন। যেমন আমার জন্য বেস্ট মানসিক প্রেক্ষাপটে ফরমালে গিয়ে লাগছে, এই জন্য কি আমি ফরমালে কাজ করছি, সবকিছু ছেড়ে ছেড়ে বাচ্চা দিয়ে। ঠিক আছে, এখানে আমার কাজ করতে গিয়ে বাধা আসছিল, বিভিন্ন ফ্যামিলি থেকে বাধা আসছিল, বাপ মা বাধা দিচ্ছিল, চাচা বাধা দিচ্ছিল, বন্ধু বান্ধব বাধা দিচ্ছিল, কিন্তু আমি আমার জায়গায় আমি ক্লিয়ার ছিলাম। তারা তো এই বিষয়টা তারা জানেও না, বুঝেও নাই, ঠিক না? তাহলে আমার চয়েসটা কি আমাকে করতে হবে, আমার কাছে বেস্ট মনে হয়েছে এটা, তাহলে ওকে আমি এখানে কাজে লেগে পড়ি। তারপরে কি সিদ্ধান্ত তখনই নেওয়া যায়, অ্যাকশনে নেমে যায়, এবং অ্যাকশনে থেকে কি আজকে সফলতার মধ্যে চলে আসে। তো এই বিষয়টা আমি এক পৃষ্ঠে আমি আপনাদের শেয়ার করবো, প্রত্যেকে আমরা বুঝতে পারবো, বুঝতে চেষ্টা করবো, এবং এই অনুযায়ী কাজ করবো। যদি করতে পারেন তাহলে আপনি সফল, ঠিক আছে? আর আপনি না করলে তো আপনি কি যেমন আছেন তেমন ফিরে যেতে হবে, কিছু করার নেই। ধরলাম কি আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে না, ইয়াস আমি ফার্মারে কাজ করবো, ফার্মার থেকে প্যাসিভ ইনকাম পাবো, আর যা মন চাই খাবো, খাবো দাবো, ইচ্ছা মতো ঘুরবো, ঠিক আছে, আমি মানুষকে সাহায্য করবো, আর যেটা আর কি আমি আরো বেশি, আমার বেশি ইনকাম হবে, ঠিক আছে, আমি কি সম্মান পাবো, মানুষ আমাকে সালাম দেবে, শ্রদ্ধা জানাবে, এটা তো মানুষের চাওয়া থাকে। তাহলে কি আমি ফার্মার সিদ্ধান্ত নিলাম, কারণ সিদ্ধান্ত নিলে তো বসে থাকলে হবে না, আপনার কি করতে হবে, কাজ শুরু করতে হবে। আর শুরু করার জন্য কি আপনাকে কি করতে হবে, গোল সেট করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কবে থেকে কাজটা শুরু করব। যে আমি কত আজকে কয় তারিখ, 20 তারিখ, যে আমি কি করবো, আমি এই মাসের কত তারিখে, 21 তারিখে আমি এফপি হবো, আমি 25 তারিখে এফপি হবো, এক্সচেঞ্জ হয়ে কাজ শুরু করবো। আমি কি এই মাসের এই মাসে কি আমি সুপারভাইজার হবো। আপনার এভাবে গোল সেট করতে হবে, এই মাসের এই তারিখে আমি আগামী 4 মাস পর ম্যানেজার হবো, 6 মাস পর আমি ম্যানেজার হবো, এরকম কি আপনাকে গোল সেট করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। ইয়াস, কারণ গোল সেট করলে লক্ষ্য নির্ধারণ করে বসে থাকা যাবে না, তাহলে কি সেই অনুযায়ী কি প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে যে আপনি যে যাবেন, এই মাসে যে এফপিও হবেন, আগামী মাসে যে সুপারভাইজার হবেন, আগামী 6 মাসে যে ম্যানেজার হবেন, তাহলে এটার জন্য কি পরিকল্পনা লাগবে। আর পরিকল্পনা আমাদের সাজানো আছে অলরেডি। পরিকল্পনা কি যার মাধ্যমে আপনারা আসছেন তার কাছ থেকে নিয়ে নেবেন, এবং কি আর যদি আমাকে আমার আমার সাথে যদি কথা বলতে চান, অবশ্যই কি আমার সাথে আপনি পরিকল্পনা নিতে পারবেন কিভাবে আমি সফল হব। এখন প্ল্যান পরিকল্পনা করার পরে কি সাথে সাথে আপনাকে কি করতে হবে, অ্যাকশনে যেতে হবে, সাথে সাথে আপনার অ্যাকশন নেমে যেতে হবে। And যখনই আপনি অ্যাকশনে যাবেন তখনই কি আপনার যে যেটা বললাম আমি, আপনার বিভিন্ন চ্যালেঞ্জ আসবে, বিভিন্ন বাধার সম্মুখীন আপনাকে হতে হবে, ঠিক আছে, বিভিন্ন চ্যালেঞ্জ আপনাকে মোকাবিলা করতে হবে। বাবা বলবে একটা কথা, মা বলবে একটা কথা, বিভিন্ন 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 জায়গা থেকে আপনাকে ডিমোটিভেট করার লোকের কিন্তু অভাব হবে না। সাপোর্ট করার লোক আপনি কিছু পাবেন না, কিন্তু ডিমোটিভেট করার লোক অভাব পাবেন না। তো এই মুহূর্তে কি করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। কারণ আপনাকে মাথায় একটা জিনিস রাখতে হবে, একজন ডক্টর কখনোই বিল্ডিং এ ডিজাইন দিতে পারে না, আর একজন ইঞ্জিনিয়ার কখনোই অপারেশন করতে পারে না। যদি আপনি ইঞ্জিনিয়ারের পরামর্শে যদি অপারেশন করতে যান, ও তো জীবন বাঁচবে না। আবার ডক্টরের পরামর্শে যদি আপনি, ঠিক আছে, ওই আপনার বিল্ডিং তৈরি করতে যান, কি হবে, ওখানে মানুষ বাঁচবে না, ধস নেমে যাবে। তাহলে কি সে তাদের জায়গা দক্ষ, কিন্তু তারা নির্ভরমানী সম্পর্কে কি জানে, হতে পারে সে আপনার পরিচিত একজন বিজনেস ক্যাডার, সে নির্ভরমানী সম্পর্কে কি জানে, হতে পারে সে মুরব্বী, সে নির্ভরমানী সম্পর্কে কি জানে, কতটুকু সম্পর্কে জানে, কতটুকু ধারণা তার আছে। আর প্রত্যেকটা জিনিসের নেগেটিভ পজিটিভ থাকে, এইটার যে পাওয়ার এটা কজন জানে, আমরা বাঙালি। যে জানবে, যে জানে সে তারা করতেছেই, তারা তো সফল, যে জানে না সে তো করে নেই, ঠিক না? আর আমি কার কথা শুনবো, যে এই সিস্টেমে নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করে সফল হয়েছে, মাসে 2 লাখ টাকা ইনকাম করতেছে, তার কথা শুনবো, নাকি যে 20, 30, 40 হাজার 50 হাজার টাকা মাসে ইনকাম করে তার কথা আমি শুনবো? তাহলে আপনি যদি আসলে সফল হতে চান, আপনি আসলেই যদি জীবন পরিবর্তন করতে চান, আপনার ফ্যামিলিকে ভালো রাখতে চান, ঠিক আছে, আপনার যে কষ্টটা, খারাপ লাগাটা, এটা আমার ছিল, কারণ আমার ফ্যামিলি, আমার বংশে কি অনেকের রিচ রিচ ফ্যামিলি আছে, তাদের গাড়ি বাড়ির মালিক, ঠিক আছে,
তারা কি এই টাকা, আমার বাপ টাকা কম, এই জন্য বিভিন্ন ভিন্ন আমাদেরকে হেয় করে দেখতো, আমার বাবাকে হেয় করে দেখতো, প্রাধান্য দিত না। কিন্তু তখন আমি কি সিদ্ধান্ত ওই সময় নিয়েছিলাম, টাকার কি আছে, টাকার জন্য এত কিছু, এই টাকা আমি ইনকাম করে দেখাবো। আর মাকে ইনসাল্ট করতো, টাকার সমস্যা, টাকা নাই, এটা নাই ওটা নাই। তখন আমি ওই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে ভাই টাকা কি আছে, কতদূর আছে, টাকা আমি ইনকাম করে দেখাবো। ঠিক আছে, সেই টাকার খনি আমি পেয়ে গেছি ফার্মিং প্রোডাক্টস, ইনশাল্লাহ। খনিতে খনি তো শেষ নাই, নাহলে এতদিন ভাই টাকা পয়সা সব নিয়ে মানে মানে বস্তা ভর্তি করে রাখতাম। কিন্তু এটা তো শেষ হবে না, সারা জীবন আসতেই থাকবে অফুরন্ত। So, আপনারা যদি এরকম পজিশন যেতে চান, আপনারা যদি আপনার যে খারাপ লাগাটা, আপনার যে মানুষ কতজনের কত কত শোনায়, এটা কিন্তু প্রত্যেকের জীবনে আছে, প্রত্যেকের জীবনে কিন্তু এটা হয়। এই টাকার জন্য দেখেন বাবা মা কিন্তু গালাগালি করতেছে, কথা শোনাচ্ছে, আপনি খাইতে বসছেন, খাইতে বসে কত ধরনের কথা। যারা বেকার আছেন তাদের অবস্থা তার খারাপ, ঠিক আছে না? এখান থেকে যে বের হতে চান, আপনার জন্য ফরএভার রাইট প্ল্যাটফর্ম এবং রাইট ওয়ে। সো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে সফল হবো যদি আপনারা এই জিনিসটা কি করতে মেনটেন করতে পারেন। এখন কারা কবে কি করবেন, আজকে প্রত্যেকে কি, প্রত্যেকের এফবিও কে, প্রত্যেকের আপলাইন কে, প্রত্যেকের ম্যানেজার যে আছে তাকে জানিয়ে দেবেন যে আমার গোল সেট করে ফেলছি, আমি এই দিনে এই সময় এই তারিখে আমি এই পজিশনে আমি যেতে চাই। ইনশাল্লাহ স্বপ্ন আপনাদের, গোল সেট করবেন আপনারা, এটা পাইয়ে দেবে কে? আমরা। পরিপূর্ণতা দিব কারা? আমরা। শুধু আপনারা কি করবেন, হাতটা ধরে থাকবেন, আর যেভাবে বলবো, যে নির্দেশনাগুলো দেবো সেভাবে মানবেন, ইনশাল্লাহ। আল্লাহ ছাড়া আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। ইউ ক্যান নট মেক প্রোগ্রেস উইদাউট মেকিং ডিসিশন। আপনি সিদ্ধান্ত গ্রহণ ছাড়া কখনোই আপনার উন্নতি করতে পারবেন না। ঠিক আছে, দেখি কি হয়, হইলো, ঠিক আছে, করবো না, হবে না, এইসব বলে লাভ নেই ভাই। দেখি, চেষ্টা করে দেখি করা যায় কিনা। ভাই চেষ্টা বলতে কোনো কিছু নেই দুনিয়াতে, এটা ডিকশনারি থেকে বাদ দিতে হবে। যদি আপনি খিদে লাগে, কখনো কি আপনি বলেন যে দেখি, চেষ্টা করে দেখি খাওয়া যায় কিনা? বেঁচে থাকতে হলে আপনাকে খেতেই হবে, এর বিকল্প কোনো পথ খোলা নাই। তারপরে আবার শুরু করতে হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নিয়েই কাজ করতে হবে। ক্লিয়ার? আশা করি আমি বুঝতে পারছেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সিদ্ধান্ত নেন, নিয়ে রাইট ভাবে কাজ করেন। আপনার সফলতার জন্য যা কিছু দরকার, সাপোর্ট দরকার, আমরা আছি ইনশাল্লাহ।